হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় হলো সিকিউরিটি ডিপোজিট। এই সিকিউরিটি ডিপোজিটটা আমি কিন্তু গভর্নমেন্ট যে প্রকিউরমেন্ট, সেই প্রকিউরমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করব এখানে। তো এর আগে আমি একটা আর্নেস্ট মানি ডিপোজিট নিয়ে আমি একটা ভিডিও করেছি। আপনারা সিকিউরিটি ডিপোজিটের ভিডিওটা দেখার আগে আর্নেস্ট মানির ভিডিওটা যদি দেখে নেন, তাহলে আর্নেস্ট মানির কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ওখানে কি ইয়েটা আছে, স্ল্যাবটা আছে, সেটাও ওখানে আমি ডিসকাস করে দিয়েছি। এখন বর্তমানে কি স্ল্যাবটা আছে। তো তার আগে আমি বলছি যে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করবেন এবং একটু শেয়ার করবেন। তো এরপর আমি আসছি সিকিউরিটি ডিপোজিট। তো গভর্নমেন্ট যখন ধরুন কোনো প্রকিউরমেন্ট করছে, সেই প্রকিউরমেন্টের সময় তো গভর্নমেন্ট টেন্ডার কল করে দিয়েছে। এরপর টেন্ডার কল করে ধরুন কোনো একজন কন্ট্রাক্টর টেন্ডারটা পেয়েছে। এরপরে ধরুন এই টেন্ডারটা পাওয়ার পর তো সে তো ওয়ার্ক অর্ডার পেয়ে যাবে বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে। তারপর তিনি ওয়ার্কটা শুরু করবেন এবং কাজটা কমপ্লিট করবেন। এরপর কি হয়, ও যখন কন্ট্রাক্টর যখন কাজ কমপ্লিট করবে বা 50% কমপ্লিট করলো, তারপরে কি করবে, তারপর সে গভর্নমেন্টের কাছে টাকা ক্লেম করবে পেমেন্টের জন্যে, মানে বিল সাবমিট করবে। তো সেই ক্ষেত্রে যখন ও বিল সাবমিট করবে, তখন গভর্নমেন্ট কী করবে, গভর্নমেন্ট ওর বিল থেকে 10% সিকিউরিটি ডিপোজিট কেটে নেবে অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট। তো সিকিউরিটি ডিপোজিটটা কেন কাটছে না, সিকিউরিটি ডিপোজিট কাটছে এই কারণেই যে গভর্নমেন্টের সঙ্গে তার তো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা চুক্তি হয়েছে, অ্যাগ্রিমেন্ট হয়েছে। তো সেই চুক্তি সে যদি কোনো কারণে ফুলফিল করতে না পারে, সেই জন্যই তার সিকিউরিটি ডিপোজিটটা নেওয়া হয়। এবার চুক্তি ফুলফিল না করা মানে তার মানে গভর্নমেন্টের সময় নষ্ট হলো, গভর্নমেন্টের টাকা পয়সা অপচয় হলো, গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্টের কিছু সমস্ত কিছু অপচয় হলো। যারা অফিসার আছে, ম্যান পাওয়ার, সবই তো নষ্ট হলো। তো সেই জন্য তাদের কাছে একটা সিকিউরিটি ডিপোজিট রাখা হয়, যে তার জন্য একটা দায়িত্ব থেকে যায় যে কাজটা কমপ্লিট করার এবং সাকসেসফুলি কমপ্লিট করার। মানে যেমন যেমন বলেছে সে ঠিক সেভাবেই যেন কাজটা হয় আর কি। সেই জন্যই সিকিউরিটি ডিপোজিটটা রাখা হয়। এরপর দেখুন আমি যেটা বলছি যে কী হলো, তাহলে 10% টাকা কেটে নেওয়া হচ্ছে। এই 10% টাকাটা কিন্তু ওই আর্নেস্ট মানিটাকে ধরে, মানে কী হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে কীভাবে ধরবেন এই আর্নেস্ট মানিটা। আমি এখানে দেখুন একটা ব্ল্যাকবোর্ডে চলে এসেছি। তো আমি এখানে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো যে ধরুন মানে কোনো একটা কন্ট্রাক্টে এস্টিমেটেড অ্যামাউন্ট আমি ধরে নিচ্ছি 1 কোটি টাকা, অর্থাৎ 100 লাখ টাকা। তো আমি এখানে ধরে নিচ্ছি যে এস্টিমেটেড অ্যামাউন্ট, সেটাকে আমি সংক্ষেপে লিখছি ইএ, অর্থাৎ এস্টিমেটেড অ্যামাউন্ট, এটাকে হচ্ছে ইএ এস্টিমেটেড অ্যামাউন্ট সমান সমান আমি ধরে নিচ্ছি 1 crore, 1 কোটি টাকা। এরপর এস্টিমেটেড অ্যামাউন্ট যদি 1 কোটি হয়, তাহলে আর্নেস্ট মানি ডিপোজিট হবে, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে EMD, আর্নেস্ট মানি ডিপোজিট। এটা হবে হচ্ছে আপনার এস্টিমেটেড অ্যামাউন্টের 2%, অর্থাৎ ইএ ইন্টু হচ্ছে 2%। এস্টিমেটেড অ্যামাউন্টের 2% হলে এটা আপনার দাঁড়াবে ইকুয়াল টু 2 লাখ। এটা 2 লাখ হয়ে গেল। তাহলে আপনার আর্নেস্ট মানি ডিপোজিট হলো ইএমডি, যেটা দ্বারা আর্নেস্ট মানি ডিপোজিট হলো হচ্ছে 2 লাখ। আর আপনার সিকিউরিটি ডিপোজিট হবে, আচ্ছা তার আগে আমি বলে দিই যে ধরুন ওই এস্টিমেটেড অ্যামাউন্ট তো 1 কোটি টাকা, মানে 100 লাখ টাকা। তো ওই কন্ট্রাক্টর আপনার কাজটা পেয়েছে ধরুন 80 লাখ টাকায়, অর্থাৎ এটাকে আমি বলছি টেন্ডার অ্যামাউন্ট, টেন্ডার অ্যামাউন্ট। এটা ধরুন উনি 80 লাখ টাকায় কাজটা ধরেছেন, মানে এস্টিমেটেড অ্যামাউন্ট 1 লাখ টাকা, 20 লাখ টাকা কমে কাজটা করে দেবে আর কি। সুতরাং উনি 80 লাখে কাজটা নিয়েছেন, মানে 80 লাখে উনি লোয়েস্ট হয়েছেন এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেছেন এবং কাজটা পেয়েছেন আর কি। তো এখানে সিকিউরিটি ডিপোজিটটা কী হবে দেখুন, 2 লাখ তো ওই
1 কোটি টাকার উপর 2% ইএমডি 2 লাখ টাকা গভর্নমেন্ট আগে নিয়ে নিয়েছে টেন্ডারের সময়। এরপর সিকিউরিটি ডিপোজিটটা কি ভ্যালুটা কী হবে তা বলছি আপনাকে। সিকিউরিটি ডিপোজিট হবে এসডি, আমি ধরছি এসডি। সিকিউরিটি ডিপোজিট ইকুয়াল টু, এটা আপনার হবে, সিকিউরিটি ডিপোজিট হবে আপনার এস্টিমেটেড অ্যামাউন্টের উপরে, টি এর উপরে, মানে টেন্ডার অ্যামাউন্টের উপরে 10%, অর্থাৎ 80 ইন্টু 10%, 10% সমান সমান এটা হয়ে যাবে 8 লাখ। 8 লাখ হয়ে গেল। এরপর আমি মুছে দিচ্ছি আবার। তাহলে আপনার টোটাল সিকিউরিটি ডিপোজিট যেটা হবে, টোটাল সিকিউরিটি ডিপোজিট এখানে বলছি, টোটাল সিকিউরিটি ডিপোজিট মানে আমি লিখছি এসডি আমরা পেলাম হচ্ছে 8 লাখ। ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট তো 2 লাখ টাকা আর্নেস্ট মানি ডিপোজিট হিসাবে নিয়েই নিয়েছে। এখানে কিন্তু এই আর্নেস্ট মানিটা কিন্তু সিকিউরিটি ডিপোজিটে কনভার্ট হয়ে যাবে, এটাই বোঝার বিষয় আছে। তো এখানে দেখুন গভর্নমেন্ট 2 লাখ টাকা তো অলরেডি আর্নেস্ট মানি ইএমডি আর্নেস্ট মানি ডিপোজিট 2 লাখ টাকা তো নিয়েই নিয়েছে, 2 লাখ টাকা নিয়ে নিয়েছে। তাহলে আর কত টাকা বাকি থাকছে? আর 6 লাখ টাকা, 6 লাখ টাকা বাকি থাকছে সিকিউরিটি ডিপোজিট পেমেন্টের জন্যে। তো কী করবে, ওই কন্ট্রাক্টর তো কাজটা ধরুন ফিনিশ করে তারপরে ধরুন বিল সাবমিট করছে, সেক্ষেত্রে ধরুন উনি 80 লাখ টাকার বিল সাবমিট করে দিলেন। এবার গভর্নমেন্ট কী করবে, ওই 80 লাখ থেকে 6 লাখ টাকা কিন্তু তার কমিয়ে দেবে, মানে সিকিউরিটি ডিপোজিটে কেটে রেখে দেবে। এটাই হচ্ছে সিকিউরিটি ডিপোজিটের মূল বক্তব্য। মানে আপনার প্রথমে হচ্ছে যেটা আর্নেস্ট মানি ডিপোজিট, সেটা কিন্তু এস্টিমেটেড অ্যামাউন্টের উপরে কাটবে 2%, আর সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু আপনার টেন্ডার অ্যামাউন্টের উপরে, মানে যত টাকায় তিনি কাজটা পেয়েছেন সেই টাকার উপরে 10% সিকিউরিটি ডিপোজিট কাটা হবে। আর এদিকে যে আর্নেস্ট মানি যে টাকাটা অ্যামাউন্টটা ভলিউমটা মানে 2 লাখ যেটা হলো, সেটা কিন্তু সিকিউরিটি ডিপোজিটে কনভার্ট হয়ে গেল কাজ করার সময়। অর্থাৎ তিনি এইটা আমি দেখালাম যে একইবারে টাকা তুলছে। এবারে প্র্যাকটিক্যালি কী হয়, প্র্যাকটিক্যালি 2-3টে স্টেপে টাকা নেয় কন্ট্রাক্টাররা। সেক্ষেত্রে কিন্তু ওই যখন পেমেন্ট হবে, মানে যেমন বিল লাগাবে সেই বিলের উপরেই ওই সিকিউরিটি ডিপোজিটটা 10% টোটাল ওই আর্নেস্ট মানিটাকে ধরে কিন্তু তার কেটে নেওয়া হবে। এটা হচ্ছে মানে সিকিউরিটি ডিপোজিটের মূল বক্তব্য। তো এরপরে আমি আরও কতগুলো ব্যাপার বলছি। এরপর ধরুন টেন্ডার অ্যামাউন্টের বাইরে যদি কোনো সাপ্লিমেন্টারি কোনো ওয়ার্ক হয়, মানে যে ধরুন যে টেন্ডারটা অ্যামাউন্ট হচ্ছে তার উপর আবার এক্সট্রা কোনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই এক্সট্রা অ্যামাউন্টের উপরে 10% সিকিউরিটি ডিপোজিট কিন্তু কেটে নেওয়া হবে বা ডিপোজিট করতে হবে তাকে, এজেন্সিকে, বা ওর বিল থেকে 10% টাকা কেটে নেওয়া হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো কারণে টেন্ডার অ্যামাউন্ট যদি ধরুন কমে যায়, এটা তো প্রথমে বললাম বেড়ে যাচ্ছে, এবার ধরুন কোনো কারণে টেন্ডার অ্যামাউন্টটা কমে গেল, সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে তো সিকিউরিটি মানে আর্নেস্ট মানি ডিপোজিটের অ্যামাউন্টটা কিন্তু 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু যদি টেন্ডার অ্যামাউন্ট যদি কমে যায়, ধরুন 90 লাখ টাকা হয়ে গেল, সেক্ষেত্রে তার পার্সেন্টেজটা কিন্তু আর্নেস্ট মানিটা বেশি হয়ে গেল, মানে 2% ক্রস করে গেল। তো সেক্ষেত্রে যদি সেই অ্যামাউন্টটা 2% রেখে তারপরে ওই আর্নেস্ট মানির অ্যামাউন্টটা কিন্তু সিকিউরিটি ডিপোজিটে কনভার্ট হয়ে যাবে, এবং ওই সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ওই আপনার ওই সিকিউরিটি ডিপোজিটটা কাটা হবে প্রগ্রেসিভ বিল থেকে। প্রগ্রেসিভ বিল মানে ওই যেমন কন্ট্রাক্টর বিল পেমেন্টের জন্য চাইবে আর কি, মানে টোটাল, মানে যতটা টোটাল কাজ হচ্ছে সেই কাজটার উপর যে বিলটা, সেটাই হচ্ছে প্রগ্রেসিভ বিল। এরপর আমি আসছি, এরপর ধরুন কোনো কারণে ধরুন কন্ট্রাক্টর কাজ করতে করতে কোনো প্রবলেম হয়েছে, কোনো কম্পেনসেশন লাগবে তার, বা কোনো কাজে দেরি করেছে, সেক্ষেত্রে তার কম্পেনসেশনের ব্যাপার চলে আসবে। সেই কম্পেনসেশনজনিত যদি কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই তার সিকিউরিটি ডিপোজিট থেকেই কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে কম্পেনসেশনের জন্য। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সিকিউরিটি ডিপোজিটটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, যেমন ধরুন কোনো ইন্সপেকশন ভেহিকেল গভর্নমেন্ট হায়ার করেছে, সেক্ষেত্রেটা ব্যবহার হবে না, বা বোট হায়ার করেছে, বা সাপ্লাই অফ টুলস অ্যান্ড প্ল্যান্টস, ফার্নিচার এবং কম্পিউটার পেরিফেরাল, এইসব ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারটা আসবে না। সেক্ষেত্রে একটা আলাদা এগ্রিমেন্ট ফর্ম আছে, সেই অনুযায়ী এগ্রিমেন্ট হবে। এরপর আমি আরেকটা ব্যাপার আসছি, সেটা হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট এই কন্ট্রাক্টর যদি কোনো কারণে ধরুন কন্ট্রাক্টর কাজ করার পর সঙ্গে সঙ্গেই ধরুন বললো যে আমাকে সিকিউরিটি ডিপোজিটটা ফেরত দিয়ে দেন, মানে গভর্নমেন্টের কাছ থেকে চেয়ে নিল যে আমি সিকিউরিটি ডিপোজিটটা ফেরত নিয়ে নেবো,
সেক্ষেত্রে গভর্নমেন্ট কী করবে, সে যদি ওই কাজ করেই যদি সিকিউরিটি ডিপোজিটটা ফেরত দিতে চায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট বলবে যে আপনি একটা মানে ওই শিডিউল্ড ব্যাংক থেকে একটা ব্যাংক গ্যারেন্টি নিয়ে আসুন। ওই সেই ব্যাংক গ্যারেন্টি যখন গভর্নমেন্ট যখন ব্যাংক গ্যারেন্টিটা পাবে, তখন তাকে ওই সিকিউরিটি ডিপোজিটটা রিলিজ করে দেবে। এরপর ধরুন কোনো কারণে যদি কোনো ওই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না করে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংক গ্যারেন্টি যেটা নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, ওই ব্যাংকের কাছ থেকে টাকাটা তারা পেয়ে যাবে। সুতরাং এরপর ব্যাংকও আবার ওই এজেন্সির কাছ থেকে বুঝে নেবে টাকাটা কীভাবে আদায় করতে হবে, সেটা ওদের ব্যাপার। এরপর আমি আসছি অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি। এই অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটিটা হচ্ছে আপনার, ধরুন কোনো কারণে আমি প্রথমে যে বললাম যে 1 কোটি টাকার কাজ, সেটা 80 লাখ টাকায় বিড হয়েছে। এবারে ধরুন এইটা তার মানে 80% হলো, এস্টিমেটেড অ্যামাউন্টের 80%। তো এখানে যেটা বলছে, মানে অর্ডার আমি একটা দেখাচ্ছি, পরে আমি অর্ডারটায় আসছি। তো এখানে যেটা বলা আছে যে 80% বা 80%-এর কম যদি হয়ে যায় ওই বিড ভ্যালুটা, অর্থাৎ যদি ওই 1 কোটি টাকার উপরে যদি ধরুন 80 লাখ টাকা বা 79 লাখ টাকা বা 75 লাখ টাকা কেউ যদি বিড করে, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি নেবে তার কাছ থেকে, ওই এজেন্সির কাছ থেকে। অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটিটা কী হিসাবে নেবে, কোনো ক্যাশে বা ওই ড্রাফট ফাপ ওইসবভাবে নেবে না, এটা একটা ব্যাংক গ্যারেন্টি নেবে। ব্যাংক গ্যারেন্টি নিয়ে নেবে ওর কাছ থেকে। এবং এই ব্যাংক গ্যারেন্টিটা কতদিন ভ্যালিড থাকবে না, আপ টু মানে যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত ওই ব্যাংক গ্যারেন্টিটা ভ্যালিড থাকবে। তার মানে ও যদি কোনো কারণে কোনো ওই তার ওই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করতে না পারে, তখন কিন্তু ওই গভর্নমেন্ট ওই ব্যাংক গ্যারেন্টির মাধ্যমে টাকাটা অ্যাডিশনাল যে 10% সিকিউরিটি ডিপোজিট সেটা নিয়ে নেবে বা ফরফিট হয়ে যাবে। এরপরে ধরুন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটির ব্যাপারে যেটা বলছে যে যদি বিডার যদি 7 দিনের মধ্যে যদি ওই মানে ব্যাংক গ্যারেন্টিটা দিতে না পারে, ওই এলওএ অর্থাৎ আপনার যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর বা ওয়ার্ক অর্ডার পাওয়ার পর যদি সে 7 দিনের মধ্যে ওয়ার্কিং ডেজে বা টেন্ডার ইনভাইটিং অথরিটি যদি কোনো একটা ডেট দিয়ে দিচ্ছে, সে তার মধ্যে যদি ওই ব্যাংক গ্যারেন্টি যদি না দিতে পারে, এই বিশেষ করে 80%-এর কম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মানে তার ওই এস্টিমেটেড মানে টেন্ডার অ্যামাউন্টটা যদি তো 80 লাখ মানে 80%-এর নিচে হয়ে যায়, সেক্ষেত্রে তো ওই এটা লাগছে এই অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি। এবং এটা এই অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি বলতে আপনাকে ওই তো বললাম যে ব্যাংক গ্যারেন্টি নেবে। ব্যাংক গ্যারেন্টি যদি সে কোনো কারণে দিতে না পারে ওই স্টিপুলেটেড টাইমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তার আর্নেস্ট মানিটা ফরফিট হয়ে যাবে। আবার যদি ওই কাজটা করতে করতে যদি কোনো কারণে সে কাজ ছেড়ে চলে যায় বা কাজটা সাকসেসফুল করতে না পারে, তো সেক্ষেত্রে তার সিকিউরিটি ডিপোজিট তো ফরফিট হবেই, তার সাথে সাথে যে আপনার ওই অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি ওটাও তার ফরফিট হয়ে যাবে এবং অ্যাজ পার রুল সেটা ফরফিট হয়ে যাবে। এরপর আমি একটা অর্ডার দেখাচ্ছি গভর্নমেন্টের, সেই অর্ডারে দেখুন কী বলা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। তো এই অর্ডারটা আমি এভাবে নিয়ে আসছি। এই দেখুন আমি গভর্নমেন্ট অর্ডারটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, মেমো নাম্বার 5696, ডেটেড 1 অক্টোবর 2019, অর্থাৎ 1/10/2019 তারিখে অর্ডারটা মেমোরান্ডামটা বেরিয়েছে। সেখানে যেটা বলেছে, যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 2911 যে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট যে ফর্ম, সেই ফর্মটা আপনার রিভাইজ হয়েছে। এবং যে রিভাইজ হয়ে যে ফর্মটা হয়েছে সেটা এই অর্ডারের সাথে অ্যানেক্স করা আছে, আমি পরে আসছি। তো এখানে যেটা বলেছে যে 25 কোটি পর্যন্ত এই 2911 ফর্মটা অ্যাপ্লিকেবল আর কি। তো এখানে যেটা লাস্টে যেটা বলেছে অর্ডারটাতে, সেটা বলেছে যে এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, এটা মানে যে রিভাইজটা হয়েছে এই অ্যামেন্ডমেন্টটা আর কি ওই ওয়েস্ট বেঙ্গল যে ফাইন্যান্স রুল আছে ভলিউম 1, সেখানে এটা পরবর্তীকালে এটা অ্যামেন্ডমেন্ট করে নেওয়া হবে। তো এরপর আমি ইয়েতে চলে আসছি, এটা তো অর্ডারটা। এরপর আমি দেখুন ওই 2911 ফর্মটা চলে আসছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফর্ম নাম্বার 2911, যেটা আপনার লেখা আছে টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর ওয়ার্কস জেনারেল রুল অ্যান্ড ডাইরেকশন ফর গাইডেন্স অফ বিডার অ্যান্ড কন্ট্রাক্টার্স। অর্থাৎ এইখানে আপনি সিকিউরিটি ডিপোজিট বা আর্নেস্ট মানি এই ব্যাপারগুলো সবই পাবেন। তো আর্নেস্ট মানির ভিডিওটা তো আমি আগেই করে দিয়েছি, তো আমি আজকে আর্নেস্ট মানির সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। কিন্তু সিকিউরিটি ডিপোজিট বলতে গেলে আর্নেস্ট মানির ব্যাপারটা চলে আসছে, কারণ ওটা লিঙ্ক আছে সিকিউরিটি ডিপোজিটের সঙ্গে আর্নেস্ট মানিটার লিঙ্ক আছে, কারণ ওটা কনভার্ট হয়ে যাচ্ছে আর্নেস্ট মানিটা সিকিউরিটি ডিপোজিটে, তাই আর্নেস্ট মানির ব্যাপারটা বারবার চলে আসছে। তো এখানে সিকিউরিটি ডিপোজিটটা কী বলছে দেখুন, হোয়াইল মেকিং এনি পেমেন্ট টু দ্য পারসনস হুজ টেন্ডার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড হেয়ার ইন আফটার শ্যাল বি কল্ড দ্য কন্ট্রাক্টর
bracket says for work done under the contract, the authority making payment shall be deduct such sum which together with the earnest money already deposited and converted into security deposit shall amount to 10% of the value of work executed at the material point of time and paid during the progressive running accounts bill, so that total deduction together earnest money constitute 10% of the tendered value of work actually done. তারপর কি বলে দেখুন, in case of excess and supplementary work over the tender amount, additional security at the rate of 10% of such additional amount is to be deposited for all such excess and supplementary work beyond the tender amount before payment of the final bill. তারপর কি বলে দেখুন, compensation of all other sum of money payable by the contractor to the government under the terms and contract may be deducted from the security deposit. তারপর কি বলে দেখুন, however, even though the earnest money deposited exceed the prescribed percentage due to reduction of tender amount due to any reason whatsoever, such additional earnest money shall be deemed to have been converted into security and further deduction from the progressive bill shall be made, taking into consideration an enhanced component of earnest money so converted into security. Security deposit will not normally be required for hiring inspection vehicles and boats etc. Supply of tools and plants, furniture and computer peripherals. Separate agreement may be required in those cases, particularly for consultancy and RFP for EPC, which shall be made in standard formats to be approved by the government. After completion of the work, the contractor may opt for refund the security deposit by replacing equal amount of bank guarantee, scheduled bank valid up to 3 months beyond the defect liability period. এরপরে কি বলি দেখুন, additional performance security at the rate of 10% of tender amount in the form of bank guarantee from scheduled bank valid up to date of completion of work shall be obtained from the security bidder if the accepted bid value is 80% or less than the estimated amount put tender. If the bidder fails to submit additional performance security within 7 working days from the date of LOA of the time period as approved by the tender inviting authority, his earnest money will be forfeited. If the bidder fails to complete the work successfully, the additional performance security along with security deposit lying with the government shall be forfeited at any time during the pendency of contract period as per relevant clause of the contract. Necessary provision regarding deduction of security deposit from progressive bill of the contractor as per relevant clause of the contract will in no way be affected altered by the additional performance security. তো এটা হচ্ছে অ্যাডিশনাল পারফরমেন্স সিকিউরিটি এবং মানে টোটাল সিকিউরিটির ব্যাপারটা এখানেই বলা আছে ক্লজ 1-এ যে 2.1 যে এটা ক্লজ 1-এর যে 1.2 যে প্যারাটা সেখানে টোটাল ব্যাপারটা বলা আছে। আর ক্লজ 2-তে আপনার ওই কম্পেনসেশন অফ ডিলে এগুলো সব বলা আছে। তো এখানটা আমি আর যাচ্ছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।